সালাউদ্দিন আহমেদ 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী ও ইতিহাসের বাঁক বদলে দেওয়া গণ অভ্যুত্থানের পর তিনি ভারতের আসাম রাজ্যের শিলং নামক জায়গা থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা এই ব্যক্তিকে নিয়ে দেশব্যাপী চলছে প্রচুর আলোচনা এবং সমালোচনা। অনেকে তাকে দেশপ্রেমিক এবং বাংলাদেশের পক্ষের শক্তি মনে করলেও আরেক বড় অংশ আবার দাবি করেন তিনি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। তারা আরও দাবি করেন ভারতীয় নীতি নির্ধারক মহল থেকে শুরু করে সে দেশীয় গুপ্তচর সংস্থা প্রধানের সঙ্গেও তার গোপন যোগাযোগ রয়েছে। তাকে নিয়ে শত আলোচনা এবং সমালোচনা থাকলেও সালাউদ্দিন আহমেদ যে একজন অতি মেধাবী এবং অত্যন্ত যোগ্য মানুষ তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি নিজ মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হন এবং সুযোগ পান বিসিএস প্রশাসন ক্যাডারে। সেখান থেকে দেশের প্রধান নির্বাহীর এপিএস এবং তারপর শুরু হয় তার দীর্ঘ রাজনৈতিক জীবন। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের জীবনী এবং তার সম্পর্কে আরও বেশ কিছু জানা অজানা তথ্য জানতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সালাউদ্দিন আহমেদ 1962 সালের 30 জুন কক্সবাজার জেলার তৎকালীন চকরিয়া বর্তমান পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী সাইদুল হক এবং মাতা বেগম আয়েশা হক। 2 ভাই 3 বোনের মধ্যে তিনি চতুর্থ। সালাউদ্দিন আহমেদ ছোটবেলা থেকেই খুব মেধাবী এবং সৃজনশীল ছিলেন। তিনি তার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পেকুয়াতেই সম্পন্ন করেন। পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে 1977 সালে রেকর্ড সংখ্যক নাম্বার নিয়ে এসএসসি এবং 1979 সালে ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। কলেজ জীবন শেষে তিনি 1980 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকে 1984 সালে এলএলবি এবং 1986 সালে প্রথম শ্রেণীতে এলএলএম ডিগ্রি অর্জন করেন। 1988 সালে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরিতে যোগদান করেন। কয়েক বছর চাকুরির পর বিএনপি সরকারের প্রথম পিরিয়ডে 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবের দায়িত্ব পান। বেগম খালেদা জিয়ার পরামর্শ অনুযায়ী প্রশাসনের চাকুরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে নাম লেখান সালাউদ্দিন আহমেদ। 1996 সালের ষষ্ঠ, সপ্তম এবং 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরপর 3 বার এমপি নির্বাচিত হয়ে তিনি কক্সবাজারের রাজনীতিতে তার জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে সালাউদ্দিন আহমেদকে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে বড় ধরনের সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি এবং স্বজনপ্রীতির অভিযোগ তোলে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। সমালোচকদের মধ্যে ক্ষমতার কেন্দ্রে থাকার সময় নিজের এলাকা পেকুয়ার অতিরিক্ত উন্নয়ন করলেও জাতীয় পর্যায়ে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে সুশাসনের অভাবের বড় দাগ লেগেছিল। 2007 সালে 111 সরকারের সময় দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে 2 বছরের অধিক সময় কারাগারে কাটাতে হয় সালাউদ্দিন আহমেদকে, যার ফলশ্রুতিতে তিনি 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। 2014 সালের নির্বাচনের পর বাংলাদেশে তখন তীব্র রাজনৈতিক অস্থিরতা। 2015 সালের শুরুতে বিএনপি যখন আন্ডারগ্রাউন্ড থেকে আন্দোলন পরিচালনা করছে, তখন দলের অন্যতম মুখপাত্র হিসেবে সালাউদ্দিন আহমেদ অজ্ঞাত স্থান থেকে প্রতিদিন ভিডিও বার্তা পাঠাতেন। হঠাৎ 10 মার্চ 2015 সালে উত্তরার একটি বাসা থেকে তিনি নিখোঁজ হন। তার পরিবার এবং দল সরাসরি তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে আঙ্গুল তোলে। ঠিক 61 দিন পর মে মাসে ভারতের শিলংয়ে তাকে উদ্ধার করা হয়। এখানেই তৈরি হয় সবচেয়ে বড় রহস্য, তিনি কিভাবে সীমান্ত পার হলেন। সমালোচকরা এবং তৎকালীন সরকারি দলের নেতারা দাবি করেছিলেন আইনি জটিলতা ও গ্রেফতার এড়াতে তিনি নিজেই হয়তো আত্মগোপন করেছিলেন। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ নিজে এবং মানবাধিকার সংস্থাগুলো জোর দিয়ে বলে এটি ছিল একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সুপরিকল্পিত গুম বা ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। তাকে চোখ বেঁধে গাড়িতে করে সীমান্ত পার করে ফেলে আসা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। ভারতে অনুপ্রবেশের মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে 2018 সালে তিনি খালাস পেলেও রাজনৈতিক কারণে প্রায় 9 বছর তাকে ভারতেই কাটাতে হয়। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ 9 বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। তিনি হয়ে ওঠেন গুমের শিকার হওয়া মানুষের এক জীবন্ত প্রতীক।
2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন আহমেদ। এরপর তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। 2024 সালের 28 আগস্ট নিজের নির্বাচনী এলাকা পেকুয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি একটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, যা বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন বলে অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বিএনপি তাকে শোকজ করে। সালাউদ্দিন আহমেদ অবশ্য দ্রুত দুঃখ প্রকাশ করে জানান, গাড়িটি স্থানীয় নেতারা ঠিক করেছিলেন এবং এর মালিকানা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলোতে সালাউদ্দিন আহমেদের ভূমিকাকে জনগণের একটি বড় অংশ বিতর্কিত এবং স্বার্থপর হিসেবে দেখেছিলেন। বিশেষ করে জাতির বৃহত্তর স্বার্থের বেশ কিছু সিদ্ধান্তে যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ প্রায় সকলেই একমত ছিল, সেখানে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধিরা নোট অফ ডিসেন্টের কথা বলে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নেই বলে বক্তব্য দেওয়া, ধর্ষকের ফাঁসি ইসলামী নিয়মে জনসম্মুখে দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে এটিকে মধ্যযুগীয় নিয়ম বলা। এছাড়াও তার কর্মকাণ্ডে ভারতের প্রতি এক ধরনের সফট কর্নারের বিষয়ে জনগণের একটা অংশ অভিযোগ করেন। যেহেতু তিনি ভারতের শিলংয়ে দীর্ঘ 9 বছর ছিলেন এবং খুব উন্নত জীবনযাপন করেছিলেন, এবং এরকম উন্নত জীবন পরিচালনা করা তার পক্ষে কখনোই সম্ভব হতো না যদি না ভারতীয় কর্তৃপক্ষ তার প্রতি বিশেষ দৃষ্টি দিতেন, এমনই দাবি জনগণের একটা অংশের। তো দর্শক, এই ছিল বাংলাদেশের অন্যতম আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন আহমেদের জীবন কাহিনী। একদিকে তিনি একজন মেধাবী প্রশাসক, সফল রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের মুখ। অন্যদিকে তার নামকে ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, বিতর্ক এবং সমালোচনা। দেশপ্রেমিক নাকি বিতর্কিত রাজনৈতিক চরিত্র, সেই বিচার আপনাদের উপরই ছেড়ে দিলাম। আপনাদের মতে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।